নমস্কার সবাইকে। এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক সুপ্রভাত জানাবো এবং তোমরা অবশ্যই রেডি হয়ে গিয়েছো এডুকেশন অনলাইন অনুষ্ঠানটির জন্য। ক্লাস 11 আজকে একাদশ শ্রেণী বাংলা বিষয়ের আজকে রাখা হয়েছে এবং যে নির্দিষ্ট গদ্যের উপর আমরা এগোচ্ছি কর্তার ভূত এবং সেটার উপরে আলোচনা থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন স্যার সুজিত কুমার দাস। অনেক অনেক স্বাগত স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আর রয়েছে তোমরা এই মুহূর্তে খুব ভালো করে অনুষ্ঠান ওয়াচ করো। কর্তার ভূত নিয়ে আলোচনা চলছে, ডিটেলসে আলোচনা হবে, বোঝানো থেকে শুরু করে কি ধরনের কোয়েশ্চেন্স হতে পারে, সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা হবে। এবং তোমরাও রয়েছে আমাদের সঙ্গে 6292242339, 6292242341 এই দুটো ফোন নাম্বারে তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকে ক্লাস 11 তোমরা অবশ্যই ফোন করতে পারো আমাদের স্টুডিওতে এই মুহূর্তে কথা বলার জন্য। আমরা সরাসরি চলে যাব আজকের বিষয়বস্তু নিয়ে স্যারের কাছে। হ্যাঁ, প্রথমে শিক্ষক ও ছাত্রের মেলবন্ধনের এত সুন্দর একটা মঞ্চ উপস্থাপিত করার জন্য আমি সিটিভিএন চ্যানেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই অনুষ্ঠান উপস্থাপনের পিছনে আমার বন্ধুবর পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, তার অক্লান্ত পরিশ্রম আছে যোগাযোগ করে ফেলার জন্য। তাকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা অসাধারণ রচনা কর্তার ভূত। কর্তার ভূত এই গল্প নিয়ে আলোচনার প্রথমে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে একটু বলে নিতে চাই। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সকলেই জানি, তবু কিছু বিষয় যেন না বললেই নয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি বলবো আমাদের সাহিত্যাকাশের এক দিক নির্দেশক নক্ষত্র। সাহিত্যের এমন কোনো বিভাগ নেই যা তার লেখনী স্পর্শে দীপ্তমান হয়ে ওঠেনি। বিশ্বকবির স্বীকৃতি তো তিনি লাভ করেছেনই, তার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক, সঙ্গীত কি নেই? কোনো বিভাগের আলোচনা রবীন্দ্রনাথকে ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায়। তা কর্তার ভূত এটা একটা ছোট গল্প। ভালো করে খতিয়ে দেখলে এই ছোট গল্পের মুখ্য রূপকার আমরা রবীন্দ্রনাথকে বলতে পারি। ছোট গল্প পড়ার আগে ছোট গল্প সম্পর্কে আমাদের দু চার কথা জেনে নেওয়া আবশ্যক। ছোট গল্প কি? ছোট গল্প কাকে বলে? ছোট গল্পকে কোনো সংজ্ঞার আঙ্গিকে বাঁধা যায় কি? বাস্তবিকই যে কোনো বিষয় নিয়ে একটা ছোট গল্প লেখা যেতে পারে। ছোট গল্পের কেন্দ্রবিন্দুতে যে কোনো চরিত্র স্থান লাভ করতে পারে। সে কোনো মূক পশু হোক বা কোনো একটি পোড়া মন্দির হোক না কেন, যে কোনো বিষয়ই ছোট গল্পের কেন্দ্রবিন্দুতে আসতে পারে। তা ছোট গল্পকে প্রকৃতপক্ষে ঠিক সংজ্ঞার আঙ্গিকে যদিও বাঁধা যায় না, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই তার বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে যেন একত্রিত করে দিলেন। কবিতার লাইনগুলোই ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এর মধ্যেই ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্তমান। প্রথম থেকে আসি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। আমাদের জীবনে প্রতিনিয়ত কত ঘটনাই ঘটে চলেছে। তার যে কোনো একটিকে নিয়ে একটা সুন্দর ছোট গল্প লেখা যেতে পারে। প্রথমেই আমি বলছিলাম যে ছোট গল্পের
নির্দিষ্ট কোনো বিষয় হয় না, যে কোনো বিষয়ই ছোট গল্পের কেন্দ্রবিন্দুতে স্থান লাভ করতে পারে। সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। আমাদের জীবনে প্রতিনিয়ত হাজারো ঘটনা ঘটে চলেছে, কে তার কথা মনে রাখে? আমরা গত মাসে আজকের দিনে ঠিক কী কী করেছি যদি কাউকে বলতে বলি, সে কিন্তু বলতে পারবে না। হ্যাঁ, সেই দিনটা যদি বিশেষ দিন হয়, মনে করো সেই দিনটা তোমাদের কারোর যদি জন্মদিন হয়, সেই দিন বাড়িতে উৎসব অনুষ্ঠান হয়েছিল, তাহলে তুমি হয়তো বলে দিতে পারবে যে সেদিন আমি এই করেছি ওই করেছি। কিংবা আরও কোনো উল্লেখযোগ্য দিন হলে তবেই সেই দিনটাকে আমরা কিন্তু স্মরণে রাখি বা মনে রাখি। কিন্তু আর 5টা সাধারণ দিনের মতো যদি সেটা একটা দিন হয়, সেই দিনে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে সেগুলো কিন্তু আমাদের বিস্মৃতির অতলে তলিয়ে যায়, সেগুলোকে আমরা মনে রাখি না। অথচ তার প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে লেখা যেতে পারে একটা ছোট গল্প। তারই দু চারিটি অশ্রু জল, অর্থাৎ সেই রকমই কোনো একটি সুখ বা দুঃখের কোনো ঘটনা, সেটা ছোট গল্পের কেন্দ্রবিন্দুতে স্থান লাভ করতে পারে। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। ছোট গল্পকে ছোট হতে হয়, সেখানে বর্ণনার ঘন ঘটা থাকে না, বিস্তারিতভাবে কোনো কিছুকে সেখানে কিন্তু প্রকাশ করা হয় না। একেবারে ডাইরেক্ট হিট বলে যে কথাটা, ছোট গল্প দেখবি যেন ঠিক সেই রকম, মানে একেবারে জাম্প করে কোনো পুলের মধ্যে পড়ার মতো। কোনো ছোট গল্পে দীর্ঘ ভণিতা থাকে না, সরাসরি সেখানে গল্পকার কিন্তু মূল ঘটনায় প্রবেশ করে ফেলেন। কারণ ছোট গল্পকে আকারে ছোট হতে হয়, কিন্তু ছোট হলেও সে কিন্তু ছোট নয়। তাই বলেছে যে নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। ঘটনার ঘন ঘটা থাকবে না, কিন্তু ছোট গল্পের বিশেষ গুরুত্ব থাকে। ছোট গল্প কম কথা বলে বেশি কথা বলে, অর্থাৎ সে বলবে কম কথা, কিন্তু সেই কথার ভাব ব্যঞ্জনা হবে অসীম। সব শেষে আসছে, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্পের মুখ্য বৈশিষ্ট্য বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু এইখানে বর্তমান। ছোট গল্প পড়ার পরে পাঠকের মনের মধ্যে একটা অতৃপ্তির বেদনা কাজ করবে, মনে হবে এখানেই তো শেষ নয়, আরও তো কিছু থাকার কথা ছিল। বাস্তবিকই তাই, ছোট গল্প ঠিক এইভাবেই শেষ হয়, যার জন্য অনেক ছোট গল্প পড়ার শেষে আমরা আবার পাতা উল্টে দেখি যে পরে কিছু নেই, তো উল্টাতে গিয়ে দেখলাম নেই। কেন না, ছোট গল্পের এটাই তো বৈশিষ্ট্য, যার জন্য ছোট গল্পের পাঠককে হতে হয় সুচিন্তিত মনের অধিকারী। ছোট গল্প আমাদের অনেক ভাবায়, গল্পের অনেক গভীরে প্রবেশ করায়, সেখান থেকে সাহিত্যের রস আমরা আস্বাদন করতে পারি, যার জন্য সাহিত্যের একটা খুব বড় রকমের মূলধন বলতে পারি আমরা ছোট গল্পকে। এই ছোট গল্প পূর্ণমাত্রা রবীন্দ্রনাথের হাতেই লাভ করেছিল। রবীন্দ্রনাথ এই কর্তার ভূত গল্পটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত, অর্থাৎ রবীন্দ্রনাথের কর্তার ভূত গল্পটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত, সেই গ্রন্থের নাম লিপিকা। এই প্রসঙ্গে আমি আরও বিস্তারিত আলোচনা করব, শুধু এখানে বলে রাখি যে সেই লিপিকা গ্রন্থটি এমনই যেটাকে আমরা মিসেলিনিয়াস বা বিবিধ পর্যায়ের অন্তর্ভুক্ত করতে পারি, কারণ সেখানে শুধু গল্প নেই, আরও অনেক ধরনের রচনা সেখানে কিন্তু স্থান লাভ করেছে। ছোট গল্প সাহিত্যের আসরে আবির্ভাবে কনিষ্ঠ বলা হয়, বর্তমানে অবশ্য ঠিক সেটা বলা যাচ্ছে না, কারণ বর্তমানে ছোট গল্পের পরে আবার অনুগল্প, পরমাণু গল্প এগুলোও চলে এসছে এবং এগুলো ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। কারণ আজকে আমরা এই প্রগতির যুগে ভীষণ একটা ফাস্ট লাইফ ডিল করি, মানুষের হাতে সময় নেই, তাই খুব সংক্ষেপে বিষয়টা আমরা বুঝে নিতে চাই। তাই ছোট গল্পের সীমাও অতিক্রম করে সেখানে আমরা দেখেছি আরও দুটি বিষয়কে, একটি হচ্ছে অনুগল্প, অনুগল্পকে অতিক্রম করে চলে গেছে আবার পরমাণু গল্প। মানে খুব কম কথা বলে অনেকগুলো কথা বলে দেওয়া হলো গল্পের আকারে। কিন্তু ভাবতে হবে সেই ঊনবিংশ
ও বিংশ শতাব্দীর মধ্যে যে প্রাণপুরুষ আবির্ভূত হয়েছিলেন, সেই রবীন্দ্রনাথ বোধহয় আভাস ইঙ্গিতে বুঝতে পেরেছিলেন যে ছোট গল্প আরও ছোট হয়ে যাবে। তোমরা রবীন্দ্রনাথের সাহিত্য যদি পাঠ করো তাহলে সেখানে সওগাতের মতো গল্প পাবে, যেটা মাত্র আধ পাতার একটি গল্প, কিন্তু সেই গল্পের কি অসাধারণ ভাবব্যঞ্জনা। তা আজকে যেটাকে আমরা অনুগল্প বলছি, ভালো করে ভেবে দেখলে আমরা দেখতে পারি যে সেই সওগাত কিন্তু রবীন্দ্রনাথের লেখা একটি অনুগল্পই, যদিও তখন অনুগল্পের কোনো উপস্থিতি ছিল না। তা রবীন্দ্রনাথ যে কতখানি দূরদর্শী মনের অধিকারী ছিলেন, তার প্রতিভা যে কি সুবিশাল, সেটা কিন্তু আমরা এর থেকে অনুধাবন করতে পারি। আসছি লিপিকা প্রসঙ্গে। রবীন্দ্রনাথের কর্তার ভূত এর প্রথম প্রকাশ কিন্তু লিপিকায় নয়। কর্তার ভূত এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। প্রবাসী একটি সাহিত্য পত্রিকা, মাসিক পত্রিকা, যেটার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে, 1901 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে, এবং বাংলা সনটা হচ্ছে 1308 বঙ্গাব্দ। বৈশাখ মাসে প্রথম প্রকাশিত হয়েছিল। তা সেই প্রবাসী পত্রিকায় কর্তার ভূত শ্রাবণ সংখ্যায় প্রকাশ রূপ লাভ করেছিল। পরবর্তীকালে এটাকে লিপিকা গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। তা প্রবাসীর যে শ্রাবণ মাসে অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। তারপরে 1922 খ্রিস্টাব্দে লিপিকার অন্তর্ভুক্ত হয় এই কর্তার ভূত ছোট গল্পটি। তবে ছাত্রছাত্রীরা, তোমাদের যদি মূল গ্রন্থ জানতে চাওয়া হয় তখন কিন্তু তোমরা লিপিকার কথাই উল্লেখ করবে যে কর্তার ভূত এই ছোট গল্পটি রবীন্দ্রনাথের লিপিকা নামক মূল গ্রন্থের অন্তর্গত। কর্তার ভূত কী ধরনের রচনা, কী ধরনের ছোট গল্প? কারণ ছোট গল্পেরও তো আবার অনেক বিভাগ রয়েছে। তা কর্তার ভূত একটি রূপক গল্প। তা যখনই আমরা রূপক কথাটা শুনলাম তখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে, রূপকটা তাহলে বাবা আবার কি? এটা খায় না মাখে, কি করে, কি ধরনের সাহিত্য এটা? সুতরাং সেই প্রসঙ্গেও একটু আলোচনার দরকার আছে। রূপক, ইংরেজিতে যাকে আমরা বলি অ্যালেগরি। তো এখানে রূপক কি না, রূপকের বাইরের একটা সাদামাটা অর্থ থাকে, যেটা খুব সহজেই পাঠক অনুধাবন করে নিতে পারেন। কিন্তু রূপকের উদ্দেশ্য শুধু এর বাইরের আঙ্গিকে যা বলা হয়েছে সেটা পরিবেশন করা নয়। রূপকের গভীরে যদি প্রবেশ না করা যায় তাহলে লেখকের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তাই রূপক পাঠ করতে গেলে অত্যন্ত সুপরিকল্পিত মন এবং মার্জিত রুচিবোধের দরকার হয়, ক্ষুরধার বুদ্ধির প্রয়োজন হয়, তা নইলে রূপকের মধ্যে প্রবেশ করা যায় না। রূপককে আমি না ঠিক নারকেলের সাথে তুলনা করে থাকি, কারণ নারকেলের বাইরে একটা শক্ত আবরণ রয়েছে, যেটাকে আমরা ছোবড়া বলি। তারপরে কিন্তু একটা সাংঘাতিক রকমের শক্ত খোল রয়েছে। সেটাকে ভেদ করে যদি আমরা যেতে পারি তবে সেখানে আমরা নরম শাঁস এবং সুমিষ্ট জল লাভ করতে পারি। তাই যখন বানরের হাতে নারকেল পড়ে তখন বানরের দাঁত ভাঙে, কারণ সে তো রসিক নয়, সে ওই নারকেলের ভেতরে প্রবেশ করতে পারে না, ছোবড়াটাই কামড়ে সে দাঁত ভেঙে ফেলে। তাই রূপকের পাঠক যিনি হবেন তিনি ওই ছোবড়াকে ছাড়াবেন, নারকেলটি ফাটাবেন, সেখানে সুমিষ্ট জল এবং সুমিষ্ট যে শাঁস সেটাকে তিনি তা গ্রহণ করবেন, এবং আরও রসিক মানুষ তিনি সেই শাঁস দিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারেন, নানা ধরনের মিষ্টান্ন এবং আরও কত কি তৈরি করে নিতে পারেন। তাই রূপক কিন্তু আমাদের সাহিত্যের একটা বড় সম্পদ। তার মানে রূপক পড়লেই আমরা দেখব যে তার বাইরে একটা সাদামাটা বিষয় রয়েছে এবং তার অন্তর্নিহিত অর্থ সেটা কিন্তু অত্যন্ত সুগভীর। তা কর্তার ভূত এইরকমই একটি রূপক ছোট গল্প। তাহলে কর্তার ভূতের বাইরের সাদামাটা বিষয়বস্তুটা কি?
না, গল্পটা এই রকম। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি হবে? কিন্তু তাই বলে মৃত্যুকে তো আর এড়ানো যায় না, বুড়ো কর্তাকে চলে যেতেই হবে। শুনে বুড়ো কর্তার মনের মধ্যেও বেশ দুঃখ হলো। তিনিও ভাবলেন, তাই তো, আমি গেলে এদের দেখবে কে? ঈশ্বর বা দেবতা তখন প্রসন্ন হয়ে বললেন, ঠিক আছে, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক। শুনে দেশের মানুষ বড় আশ্বস্ত হলো যে যাক, একটা হিল্লে হলো, একটা রাস্তা হলো। তারা নিশ্চিন্ত জীবনযাপন করতে শুরু করলো। এই ভূত শাসনতন্ত্র চলতে লাগলো। কিন্তু পৃথিবীতে কোনো জিনিসই সব মানুষ একসাথে মেনে নিয়েছে, এটা কোনো দিনই হতে পারে না। যখনই কোনো একটা মত প্রতিষ্ঠিত হয়, সেই মত প্রতিষ্ঠা পেলেও তার বিপক্ষে কথা বলার লোক কিন্তু থেকে যায়। অর্থাৎ সর্বসম্মতভাবে বোধহয় পৃথিবীতে কোনো জিনিসই গৃহীত হয় না। যেটাকে আমি বলবো ভালো, আর একজন সেটাকে ভালো বলবে না, সে সেটার বিরোধিতা করবে, এটাই জগতের নিয়ম। তাই এই ক্ষেত্রেও এই ভূত শাসনতন্ত্রকে অধিকাংশ মানুষ মেনে নিলেও কিছু কিছু মানুষ তারা কিন্তু মানতে পারল না। তারা এর বিরুদ্ধে কথা বলতে যায়, আর কথা বলতে গেলেই তারা খায় ভূতের কানমলা। কিছু মানুষ তারা খুব শান্তিবোধ করেছিল, কারণ তারা দেখল যে ভূতকে মানলে কোনো চিন্তাই নেই, কারণ ভূতের তো মাথাই নেই, তাই মাথা ব্যথাও হয় না। আর ভবিষ্যৎকে মানতে গেলেই সেখানে মাথা খাটাতে হয়, তাই সেখানে অনেক ঝামেলা। তারা মুখ বুঝে এই ভূত শাসনতন্ত্রকে মেনে নিয়েছিল। কিন্তু ওই কিছু মানুষ যারা এর বিরুদ্ধে প্রশ্ন তুলল, তারা ওই ভূতের কানমোলা খেতে লাগলো। তারা এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো আর উৎস খুঁজতে লাগলো যে কিভাবে এর একটা প্রতিবাদ জানানো যায়। অথচ তীব্র প্রতিবাদ করবার মতো বহু লোক তারা জড়ো করতে পারছিল না, আবার সাহসও অর্জন করতে পারছিল না। অন্যান্য দেশে এ নিয়ে এত সমস্যা তৈরি হয় না, কারণ অন্যান্য দেশে যখনই ভূতের উপদ্রব বাড়ে তখন সেখানে তারা ওঝার খোঁজ করে। আমাদের দেশে সেটা হয় না। এর পেছনে কারণ একটাই, আমাদের দেশের ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে ধরেছে। তাই ওঝা যেখানে ভূতগ্রস্ত, তাহলে সেই ভূত তাড়ানোর উপায় কি করে বের করবে? স্বভাবতই এই ভূত শাসনতন্ত্রকে তাড়ানোর তেমন কোনো উদ্যোগ কারোর মধ্যে দেখতে পাওয়া যায় না। যারা এই উদ্যোগ নিতে যায় তারা আবার ভয়ে একটু পিছিয়ে যায়। কিন্তু সময় তো একইভাবে চলতে পারে না। এক সময় তারা মনের মধ্যে একটু সাহস অর্জন করে চুপি চুপি রাত্রিবেলা গিয়ে উপস্থিত হয় কর্তার কাছে। কর্তাকেই প্রশ্ন করে, কর্তা, এখনও কি ছাড়ার সময় হয়নি? তখন কর্তা খুব অর্থবহ একটি কথা বলেন, ওরে, আমার ধরাও নেই, আমার ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। দারুণ কথা বলে গেছেন রবীন্দ্রনাথ কর্তার মুখ দিয়ে, বলিয়েছেন রবীন্দ্রনাথ কর্তার মুখ দিয়ে। অসাধারণ তার ভাব ব্যঞ্জনা। সেই বিষয়গুলোতে আমি আসবো এর পরে, আলোচনা করব এর পরে। মোটামুটি সাদামাটা বিষয়বস্তুটা এই, অর্থাৎ গল্পের যে বাহ্যিক পরিকাঠামো সেটা এই রকমই, যে একটা ভূত শাসনতন্ত্র, সেটাকে অধিকাংশ মানুষ মেনে নিল। কেউ কেউ তার বিরোধিতা করছে, কিন্তু তীব্র বিরোধিতা করবার মতো সাহস তাদের কাছে নেই। শেষ পর্যন্ত রাত্রিবেলা মানে একটু গোপনে তারা কর্তার কাছে গিয়ে উপস্থিত হয়েছিল। কর্তাকেই প্রশ্ন করেছিল যে কিভাবে এই ভূত শাসনতন্ত্রের থেকে মুক্তি পাওয়া যায়। তখন কর্তা বলেছিলেন যে আমার ধরাও নেই, আমার ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। কিন্তু রবীন্দ্রনাথ এর মধ্য দিয়ে কি বোঝাতে চাইলেন সেটা আমরা একটু ভালো করে ভেবে নিই। রবীন্দ্রনাথ এই জাতীয় অনেক লেখাই লিখেছেন। এ প্রসঙ্গে আমি আরও একটি ছোট গল্পের কথা উল্লেখ করব। সেই ছোট গল্পটার নাম হচ্ছে তোতা কাহিনী। ছোট ছোট বাচ্চারাও সেই তোতা কাহিনী পড়ে কিন্তু খুব মজা পায়। কিন্তু তোতা কাহিনীতে যে তোতা পাখির কথা বলা হলো, যে গল্পটা বলা হলো, বাচ্চাদের মনোরঞ্জনমূলক হলেও
সেই গল্প আসলে বড়দের গভীর চিন্তায় নিমজ্জিত করে। সেখানেও রবীন্দ্রনাথ আমাদের শিক্ষা ব্যবস্থার একটা গুরুতর সমস্যাকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। কর্তার ভূতের মধ্যেও ঠিক তেমন জিনিসটাই রয়েছে। কর্তার ভূত, ভূত কাকে বলে? ভূত মানে অতীত। আর এই ভূত প্রেত সম্পর্কে আমরা যে আলোচনা করি সেখানে কি দেখি না, যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, অথচ যার সম্পর্কে মানুষের মনের মধ্যে একটা সাংঘাতিক রকমের ভয় আছে, তাকে বলা হচ্ছে ভূত। তাই কর্তার ভূতটা কে? না, কর্তার ভূত হলো আমাদের প্রাচীন সমাজের প্রচলিত বিভিন্ন রীতিনীতি ও সংস্কার। সময়, সমাজ, এগুলো বিশেষ করে সমাজ বিবর্তনের পথে চলে। এক জায়গায় তো দাঁড়িয়ে থাকে না, তার বিবর্তন হয়, পরিবর্তন হয়। কিন্তু পরিবর্তন হলেও একবারে সমাজটা কিন্তু পাল্টে যায় না। এক্ষেত্রে দুই পক্ষ থাকে, একটা হচ্ছে প্রাচীনপন্থী আর একটা হচ্ছে নবীনপন্থী। যারা প্রাচীনপন্থী তারা পুরনো জিনিসকে আঁকড়ে বাঁচতে চায়, পুরনো জিনিসকে ধরে রাখার জন্য তারা শশব্যস্ত হয়ে থাকে। প্রতি পদে পদে পুরনো সেই আভিজাত্যকে বজায় রাখার জন্য তারা উৎকণ্ঠিত থাকে যে যেন কোনোভাবে তাদের এই প্রাচীন আভিজাত্য নষ্ট না হয়ে যায়। আর নবীনপন্থী, তারা নবীনকে প্রতিষ্ঠা করতে চায়। তারা বেপরোয়া হয়, তারা উদ্যম হয়, তারা আঘাত হানতে জানে, কারণ তারা জানে যে পুরনোর উপরে আঘাত হেনে সেটাকে বিনষ্ট করে দিয়ে তার উপরে নবীনকে প্রতিষ্ঠা করতে হয়। তা কর্তার ভূত বলতে বোঝানো হয়েছে আমাদের সমাজের প্রাচীন সেই রীতিনীতিগুলোকে, বিভিন্ন সংস্কারগুলোকে। রবীন্দ্রনাথ আমাদের দেশের প্রগতির পথের সবচেয়ে বড় অন্তরায় কি সে বিষয়ে তার অন্যান্য প্রবন্ধে আলোচনা করেছেন। তার একটি ইংরেজি প্রবন্ধের কথা আমি বলবো, সেটির নাম আওয়ার কালচার দেয়ার কালচার। আমাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি বলতে তিনি আমাদের ভারতীয়দের সংস্কৃতির কথা বুঝিয়েছেন, তাদের সংস্কৃতি বলতে ইউরোপীয়দের সংস্কৃতির কথা বলেছেন। সেখানেও কিন্তু তিনি কুসংস্কারের কথা উল্লেখ করেছেন, মানুষের সংকীর্ণ মনের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন যে আমাদের দেশ অপেক্ষা, অর্থাৎ পূর্ব দেশগুলো অপেক্ষা পাশ্চাত্য দেশগুলো, সেগুলো কেন দ্রুত প্রগতির পথে এগিয়ে যাচ্ছে তার ব্যাখ্যা বিশ্লেষণ তিনি সেখানে এনেছেন। প্রথম কথা, আমরা আমাদের সম্পর্কে একটু হীনমন্যতায় ভুগতাম। আমরা মনে করতাম আমাদের বাইরে বলবার মতো বোধহয় তেমন কোনো সংস্কৃতি নেই। আমরা নিজেরা একটু ছোট হয়ে থাকতাম। এখানেও ঠিক তেমনি আওয়ার কালচার দেয়ার কালচার, এটি ছোট ছেলের কাছে প্রশ্ন করা হয়েছিল যে তুমি নদীর সংজ্ঞা দাও তো। সে নদীর খুব সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছিল। তারপরে যখন বলা হলো তোমার দেখা কতগুলি নদীর উদাহরণ দাও তো, তখন সে দিতে পারেনি। অথচ সে বাস করে কোথায়? না, এলাহাবাদে বাস করে। কনসিকুয়েন্স অফ গ্যাঞ্জেস অ্যান্ড যমুনা, গঙ্গা যমুনার সঙ্গমস্থল। অথচ সে গঙ্গা বা যমুনা নদীর কথা বলছে না, কারণ তার মনের মধ্যে একটা ভীতি ছিল, একটা হীনমন্যতা ছিল যে এই নদীগুলির কথা আমি বলবো, এগুলো কি বিশ্ব দরবারে উপস্থাপিত করার মতো জিনিস? তারপরে যখন সে জানলো যে সব দেশের সব সংস্কৃতি আছে, তার মধ্যে আওয়ার্স ইজ দি স্পেশাল ক্রিয়েশন অফ ব্রহ্মা, এইরকম একটা কথা যখন তাকে জানানো হলো, তখন তো তার আর মাটিতে পা পড়ে না, তখন তো সে একেবারে আকাশে বিহার করতে লাগলো। অর্থাৎ এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ দুটো জিনিস দেখিয়েছেন। একটা হচ্ছে হীনমন্যতা, একটা হচ্ছে উন্নাসিকতা। দুটোই কিন্তু প্রগতির পথের সবচেয়ে বড় অন্তরায়। আমরা এই দুয়েরই শিকার। প্রথম কথা, আমরা মনে করতাম বিশ্বের দরবারে পেশ করবার মতো বোধহয় আমাদের তেমন কিছু নেই। দ্বিতীয়ত, যখন আমরা জানতে পারলাম আমাদের অনেক কিছু আছে, তখন আমরা সেটাকে একটা পবিত্রতার ঘেরাটোপে আবদ্ধ করে ফেললাম। আমরা ভাবলাম বিজাতীয় লোকেরা যদি এ সম্পর্কে জানে, আমাদের এই গ্রন্থগুলোকে ছোঁয়, তাহলে বোধহয় এর পবিত্রতা নষ্ট হয়ে যায়। আর আমরা অত্যন্ত সংরক্ষণশীল, আমরা পবিত্রতা নষ্ট হতে দিতে পারি না। তাই আমাদের যা কিছু
তা আমরা আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইলাম। তাহলে বাইরের লোক যদি জানতেই না পারলো যে আমার কি আছে, তাহলে তারা আমাকে জানবে কেমন করে? আমাকে তো জানাতে হবে। তা আমরা কিন্তু সেইভাবে নিজেদেরকে জানাতে উদ্যোগী হইনি, আর সেটাই কিন্তু আমাদের প্রগতির পথের একটা বড় অন্তরায় ছিল। ঠিক যেমন এই সংস্কারগুলো হচ্ছে সেই শৈবাল দলের মতো। আমাদের সমাজটা তো প্রবহমান, কিন্তু প্রবহমান নদীর সঙ্গে আমাদের সমাজটাকে আমরা তুলনা করতে পারি। কিন্তু নদীতে যখন শৈবাল দাম এসে জড়ো হয়, অসংখ্য শৈবাল দাম, তখন সে তার গতিকে রোধ করে দেয়। তখন সেই নদীটা আস্তে আস্তে কিন্তু মৃত মজা একটি নদীতে পরিণত হয়। তা এই সংস্কারগুলো আমাদের প্রগতির পথকে এইভাবে অবরুদ্ধ করে ফেলে। তোমরা হয়তো বলবে যে সংস্কার কি শুধু আমাদের দেশেই আছে, অন্যান্য দেশে নেই? অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশের সংস্কারের সাথে বাইরের অর্থাৎ ইউরোপীয় দেশের যে সংস্কার, তার কিন্তু বিস্তর ব্যবধান আছে। তাদের সংস্কারগুলো একটু গতিশীল, পরিবর্তনশীল, আর আমাদের দেশের সংস্কারগুলো অনেকটা ওই স্ট্যাগনেন্ট ওয়াটারের মতো, বদ্ধ জল। এবার বদ্ধ জল মানেই সেটা ভীষণ ক্ষতিকারক বিষয়, সেখানে বিভিন্ন জীবাণু বাসা বাঁধে, মশা মাছি ম্যালেরিয়া প্রভৃতি কত কিছু তার থেকে সৃষ্টি হয়। সমাজটাও ঠিক সেই রকম, যেটা আবদ্ধ সেটা সবসময় ক্ষতিকারক। আমরা প্রতি পদে পদে সংস্কার দ্বারা আবদ্ধ। কত রকমের সংস্কার, ওই এক শালিক দেখা, কেউ এক চোখ দেখিয়ে দিল, বিড়াল রাস্তা কেটে গেল, হ্যাঁ, এই সমস্ত সংস্কারে আমরা একেবারে আবদ্ধ। আর কেউ যাচ্ছে গাড়ি চালিয়ে, হঠাৎ বিড়াল রাস্তা কেটে গেল, তা সে হয়তো ফ্লাইট ধরবে, এবারে সে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ না আর একটা গাড়ি যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু যাবে না, হয়তো তার একটা জরুরি কাজ ছিল। এবার দেখা গেল যে ওই দাঁড়িয়ে থাকার জন্য সে ফ্লাইটটা মিস করলো, তার কাজটা হলো না, তাহলে তো সে প্রগতির পথ থেকে পিছিয়ে গেল, সে তো উন্নতি করতে পারলো না, এগোতে পারলো না। তা এই সংস্কারের ভূতকে এড়িয়ে চলা বলবো না, কাটিয়ে ওঠা, এটাকে দূর করা, সেটা দুরূহ কাজ, ভীষণ কঠিন কাজ। আমরা অনেক বদলেছি, অনেক আধুনিক হয়েছি, কিন্তু সংস্কারগুলোকে মন থেকে উৎখাত করতে, উপড়ে ফেলতে এখনো পর্যন্ত আমরা পেরেছি কি? এই সময়ের পরিপ্রেক্ষিতে এই সন্দেহ আমাদের মনের মধ্যে দানা বাঁধে। যে সমস্ত সংস্কারগুলোর কথা বললাম, তার সঙ্গে এই হাঁচি, টিকটিকির ডাক, এই সমস্ত বিষয়গুলোও জুড়ে নিতে পারি। এরকম আরও হাজারো সংস্কার আছে পিছন থেকে ডাকা, সেগুলো প্রতি পদে পদে আমাদের মনকে এক অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে রেখে দেয়, আলোর পথে এগোতে দেয় না। সেটা বুঝেও কিন্তু আমরা ওই সংস্কারগুলো ধরে পড়ে থাকি। তাহলে আজ একবিংশ শতাব্দীতে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে তখন আমাদের অবস্থা কী ছিল ভেবে দেখো। আমাদের দেশে কি সমস্ত প্রথাগুলো ছিল না? আমাদের দেশে এই প্রথা ছিল গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া। আমাদের দেশে এই প্রথা ছিল সতীদাহ। কি জঘন্য, কি বীভৎস বিষয়গুলো! যে নারী বন্ধা, সমাজ তাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখত। সে এক দুর্বিষহ জীবন যাপন করত, বিভিন্ন জায়গায় মানত করে বেড়াতো যে যদি তার একটি সন্তান লাভ হয়। কি কারণে সে বন্ধা, কি কারণে তার সন্তান হচ্ছে না, সে তো আর জানে না। তখন তো চিকিৎসা বিজ্ঞানও এত উন্নত ছিল না। তারপরে হয়তো কোনো কারণে সে ওই মানত টানত করে রেখেছে, তার কোনো একটি সন্তান হলো। সে মানত করে রেখেছিল কি না, সন্তানকে গঙ্গাসাগরে বিসর্জন দেবে। সে তো মা, যখন সন্তানকে সে জন্ম দিল, অনেক মাই কিন্তু সাগরের জলে সন্তানকে বিসর্জন দিতে চাইতো না, কিন্তু সমাজপতির দল তাকে বাধ্য করত সেই কাজ করতে। অনেকে আবার এই বিশ্বাস নিয়ে তার কোলের ধনকে সাগরের জলে বিসর্জন দিয়ে আসতো যে সে নাকি আবার তার অঙ্কে, তার কোলে ফিরে আসবে, এই বিশ্বাস নিয়ে। ভেবে দেখো তো কি নৃশংস বিষয়টা। সতীদাহ প্রথা ব্রাহ্মণ সমাজে এটা সৃষ্টি করেছিল। বহুবিবাহ প্রথা প্রচলিত ছিল আমাদের সমাজে। সেই প্রসঙ্গে একটা কথা আছে যে পরিহাস করে বলা হয় যে
এই মুহূর্তে মনে পড়ছে না, আমার একটু ভুলে গেলাম লাইনগুলো, যে শতেক বিধবা হয় একের মরণে, বগলেতে বিষকাষ্ঠ শক্তিহীন যেই কোলের কুমারী লয়ে বিয়ে করে সেই। মনে পড়েছে, কুলের সম্ভ্রম বলো করিব কেমনে, শতেক বিধবা হয় একের মরণে, বগলেতে বিষকাষ্ঠ শক্তিহীন যেই কোলের কুমারী লয়ে বিয়ে করে সেই। তার মানে যে ঠিকমতো যে হাঁটাচলা করতে পারে না, যে বৃদ্ধ হয়ে পড়েছে, সেও একটা কোলের কুমারীকে বিয়ে করতে যাচ্ছে, শতেক বিয়ে করে ফেলেছে। তা যখন সে মারা যেত তখন ওই 100 জন বিধবা হলো। এবার বিধবাদের সমাজে যে বিভিন্ন রকমের আচার আচরণগুলো ছিল, বৈধব্য যাপনের পরে তাদের যেভাবে দুর্বিষহ জীবনযাপন করতে হতো, সেটা অনেক কষ্টকর। তাদের সেই কষ্ট লাঘবে যেন সমাজপতিরা একটা উপায় করে দিলেন। বললেন যে স্বামীর সঙ্গে একই চিতায় যদি তাদেরকে দাহ করে দেওয়া হয়, তাহলে তারা সশরীরে স্বর্গে যাবে, একদম সশরীরে তারা স্বর্গে চলে যাবে। এই স্বর্গের লোভ দেখিয়ে তাদেরকে কিন্তু হত্যা করা হতো। কি নৃশংস ব্যাপার! আমাদের সমাজটা এইরকম ছিল। তাহলে সেই সমাজ কি করে প্রগতির পথে এগোবে, কি করে উন্নতির পথে এগোবে? যার জন্যই তো এগিয়ে এসেছিলেন রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকার কথা আমরা সবাই জানি। বিধবা বিবাহ প্রচলন করার ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা আমরা সবাই জানি। তা তাঁরা যদি না জন্মাতেন, তাহলে আমরা কিন্তু আরও অনেক পিছিয়ে থাকতাম। তেমনি রবীন্দ্রনাথও একজন মনীষী, তিনিও একজন সমাজ সংস্কারক। তিনি তার লেখনীর মধ্য দিয়ে আমাদের জ্ঞানচক্ষুকে উন্মীলিত করার প্রয়াস করেছেন। তিনি এই সংস্কারগুলোর বিষময় ফল আমাদের কাছে তুলে ধরে দেখিয়ে দিয়েছেন, তার উত্তরণের পথ দেখিয়েছেন। রবীন্দ্রনাথের এই গুণটি ছিল যে তিনি সবসময় সমস্যাই তুলে ধরেন, তিনি সেই সমস্যা থেকে উত্তরণের পথটা কি সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তো এখানে কর্তার ভূতের মধ্যেও সেই সংস্কারের কথা বলা আছে, যে ভূতটা যে ঘাড়ে চেপে রইল, সেটা হচ্ছে আসলে সংস্কারটা আমাদের ঘাড়ে চেপে রইল। যুগের পরিবর্তন হলো, কর্তা মরে গেল, কর্তা মরে গিয়ে একটা যুগের অবসান ঘটল, নতুন একটা যুগের শুরু হলো। কিন্তু কর্তার ভূত অর্থাৎ সেই সংস্কারগুলো আমাদের ঘাড়ে কিন্তু চেপে রইল। এবার সেই সংস্কারগুলোকে আমরা কিছুতেই ঘাট থেকে নামাতে পারছি না, প্রতিনিয়ত সেগুলো ঘাড়ে করে করে বয়ে বেড়াচ্ছি, এবং বয়ে বেরিয়ে আমরা কিন্তু পরম শান্তি অনুভব করছি, অ্যাভারেজ পিপল বা অধিকাংশ মানুষ। কারণ তারা এইটাকেই শান্তির জীবন বলে মনে করে। দেখবে আমাদের বাংলা সমাজে বিশেষত মেয়েরা বিভিন্ন বার ব্রত উদযাপন করে তারা মনে করে যে আমরা অনেক পুণ্য সঞ্চয় করছি এবং জীবনটা বোধহয় খুব শান্তির হয়ে গেছে, এইগুলো করলেই শান্তি আর এগুলো না করলেই বোধহয় অশান্তি। তাই তারা প্রতিনিয়ত ওই কাজেই নিজেদেরকে নিয়োগ করে রেখে দিয়েছে। আস্তে আস্তে যুগটা পাল্টাচ্ছে, তার জন্য মেয়েরাও সেই খোলস ছেড়ে এখন বেরিয়ে এসছে। এখন কি না করছে তারা! হ্যাঁ, আমার পাশে যে ম্যাডাম বসে রয়েছেন, আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন, তিনিও মহিলা। কি অপূর্ব কাজ করছেন তিনি। তা এখান থেকে আজকে আমরা বেরিয়ে এসেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে মেয়েদেরকে দমন করে রাখা হতো সমাজে, সেইটা বুঝতে পেরেছি বলেই কিন্তু আমরা আজকে বেরিয়ে আসার চেষ্টাটা করছি, অর্থাৎ আমরা প্রগতির পথে এগোচ্ছি। কিন্তু সেই বোধটা তো আর আমাদের 1-2 দিনে জাগেনি, তার জন্য অনেক কসরত করতে হয়েছে, অনেক কালি খরচ করতে হয়েছে। অনেক কালি খরচ করেছেন রবীন্দ্রনাথ, অসাধারণ সমস্ত লেখা লিখে গেছেন আমাদের মনকে এই কুসংস্কার মুক্ত করার জন্য। যেগুলো ইরাশনাল, যুক্তিহীন, সেইগুলো মেনে চলে আমরা সময় নষ্ট করতে যাব কেন? বেনারস বলে একটি প্রবন্ধ আছে, এসে আছে, তা সেইখানে বিদেশি লেখক তিনি দেখাচ্ছেন যে বারাণসীর ঘাটে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। কবে? না সূর্যগ্রহণের দিন। কেন? না তাদের মনের মধ্যে বিশ্বাস যে সূর্যটাকে রাহু তো খেয়ে ফেলবে, তা খেয়ে যদি ফেলে, হজম করে যদি ফেলে, তাহলে তো আর সূর্য উঠবে না। তাহলে সূর্যটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাতে হবে? না বিভিন্ন রিচুয়াল জেস্চার, ধর্মীয় অঙ্গভঙ্গি, গঙ্গার জল মুখে নিচ্ছে, কুলকুচি করছে, হাত জোর করে নমস্কার জানাচ্ছে, এই রকম বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে তারা ওই বহু কোটি মাইল দূরে সূর্যটাকে কি করার চেষ্টা করছে? না রক্ষা করার চেষ্টা করছে। স্যার আমি আসবো, একজন কেউ রয়েছে আমাদের, কোনো বন্ধু রয়েছে। হ্যালো হ্যালো,
হ্যাঁ নমস্কার, কে? আমি কালনা থেকে সাথী সাহা বলছিলাম। গুড হ্যাঁ। মর্নিং ম্যাম। ম্যাম গুড মর্নিং। হ্যাঁ, কি প্রশ্ন আছে সাথী? হ্যাঁ, বলছি যে বেহুশ যারা তারাই পবিত্র কথাটি বলেছিলেন শিরোমণি চূড়ামণির দল। এই কথাটা তাৎপর্যটা যদি একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিতেন। হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা, আসবো, অবশ্যই আসবো তোমার কথায়। আমি এখনো লাইনগুলোর কোনো আলোচনাতেই যাইনি, আমি প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, যে কিভাবে কর্তার ভূত আমাদের ঘাড়ে চেপে রয়েছে আর কিভাবে সেটাকে আমরা খুশি মনেই মেনে নিয়েছিলাম। তো ওই জন্যই আমি এই বারব্রতগুলোর কথা বলছিলাম, কারণ ধর্মীয় বিশ্বাস মানুষের মনের মধ্যে এমন যে এই ধর্মীয় বিশ্বাসগুলোকে অবলম্বন করেই সে বাঁচতে চায়। তাই বলে কি সমাজে ধর্মের প্রয়োজন নেই? এই প্রশ্নটা অনেকেই করতে পারে। হ্যাঁ, ধর্মেরও প্রয়োজন আছে, কিন্তু ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য তো ধারণ করা, বিনষ্ট করা নয় তো। কোনো ধর্মের মধ্যে তো পারস্পরিক বিদ্বেষের কথা বলা হয়নি, কিন্তু অন্ধ কুসংস্কারগুলো আমাদেরকে দেখবে কোথাও না কোথাও একে অপরের থেকে বিচ্ছিন্ন করার একটা প্রয়াস করে। তাই সেই কুসংস্কারের একটা বিষময় ফল আছে। তা এখানে ওই শিরোমণি চূড়ামণির দল যাদেরকে বলা হচ্ছে, সেই শিরোমণি চূড়ামণির দল কারা? না যারা সমাজের হোতা, যারা সমাজের কর্ণধার। তা সমাজের সেই শাসনতন্ত্র কাদের হাতে ছিল সেই সময়? ব্রাহ্মণ সমাজের হাতে। ওই জন্য তাদেরকে শিরোমণি চূড়ামণি আখ্যায় ভূষিত করা হয়েছে। তা সেই ব্রাহ্মণ সম্প্রদায় তারাই তো ছিল সমাজের হর্তাকর্তা বিধাতা। তারা যা বিধান দিতেন সেটাই তখন সকলকে মেনে চলতে হতো। রবীন্দ্রনাথ ঠিক এই বিষয়টাকে, এই যে যুগ পরিবর্তনের যে বিষয়টা, সেটা তিনি তার একটি নাটকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তার নাটকটার নাম হচ্ছে রথের রশি। কোথাও কোথাও নাটকটার নাম আছে কালের যাত্রা। কাল বলতে মহাকাল, যুগ। সেই যুগ কীভাবে যে পরিবর্তন হয়েছে, বিবর্তিত হয়েছে, সেটাও তিনি সেখানে রূপকের আধারে খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। সেখানেও তিনি দেখিয়েছেন যে একসময় ক্ষমতা ছিল ব্রাহ্মণদের হাতে, তারপরে সেই ক্ষমতা পরিবর্তিত হয়ে গেল কাদের হাতে? না ধনিক বণিক সম্প্রদায়ের হাতে। তারপর সেখান থেকে রাজতন্ত্র আসলো, ক্ষমতা গেল কাদের হাতে? রাজরাজাদের হাতে। তারপরে সেখান থেকে ক্ষমতা চলে গেল কার হাতে? সাধারণ মানুষের হাতে, যেটাকে আমরা আজকে বলছি গণতন্ত্র। যে আজকে সাধারণ মানুষ তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করেন এবং সেই নেতা দেশকে পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করেন। নেতাকে যদি পছন্দ না হয়, সাধারণ মানুষ আবার তাকে পাল্টে দেন। তাহলে মূল ক্ষমতা কার হাতে রয়েছে? জনগণের হাতে। রবীন্দ্রনাথ সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই দূরদর্শী মনের পরিচয় দিয়েছিলেন। তাহলে এইভাবে সমাজ বিবর্তনের পথে চলে। এখানে তিনি যে সমাজের কথা বলছেন সেটা সেই শিরোমণি চূড়ামণিদের শাসিত সমাজ। তারা এরকম বিধান দিয়ে দিতেন। তাই যখনই কেউ বিধানের বিরুদ্ধে কথা বলতো, তখনই সে খেত ভূতের কানমলা। অর্থাৎ তখন তাকে শারীরিক পীড়ন করে, মানসিক নির্যাতন করে দমন করার প্রয়াস করা হতো। সেই যুগে দাঁড়িয়ে যদি কেউ বলতো যে আমি এই সমস্ত আচার আচরণগুলো মানি না, তাহলে তাকে একঘরে করে দেওয়া হতো। তার উপরে বিভিন্ন রকমের নিপীড়ন করা হতো। সাংঘাতিক এক দুর্বিষহ জীবন। সেই ভয়ে সবাই কিন্তু এই ভূত শাসনতন্ত্র মেনে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু প্রতিবাদীকে কখনো ঠেকিয়ে রাখা যায় না। যার মধ্যে একটা সচেতন মন রয়েছে, বিবেক রয়েছে, তার বিবেকবোধের জাগরণ কিন্তু ঘটবেই। আমাদের আর 2 মিনিট মতো টাইম আছে স্যার। মাত্র? হ্যাঁ, আর বেশি সময় নেই। ও, আসলে আমরা এগোচ্ছি আলোচনাটা বিস্তৃতভাবে স্যার যাতে চতুর্দিক দিয়ে বললো, যাতে কোনোভাবে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। যতটুকু সময় তার মধ্যে কিছু বলে দিচ্ছেন উনি, তুমি নোট করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর প্রশ্নটা যেন কি ছিল? শিরোমণি হ্যাঁ চূড়ামণি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে বলেছে। তা সেই শিরোমণি চূড়ামণির কথাতেই আমি আসছিলাম, যে তারা এরম ভূত শাসনতন্ত্র নিয়ে যাতে সবাই সেটা মেনে চলতে পারে সেই নিয়ে তারা খুব সোচ্চার ছিল। আর যারা সেটা মানতো না তাদেরকে ওই ভূতের কানমোলা খেতে হতো, মানে তাদেরকে শারীরিক বা মানসিক নিপীড়ন করে দমন করার প্রয়াস করা হয়েছিল। কিন্তু একটা সময়ে তারা সাহস অর্জন করলো, গিয়ে কর্তাকে যে প্রশ্নটা করছে, কর্তা যে উত্তরটা দিলেন সেই গুরুত্বপূর্ণ জায়গাটাতে আমি আসছি, যেহেতু শেষ করে ফেলতে হবে। তিনি বললেন যে ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তাই আমি এই যে কুসংস্কার নিয়ে এতক্ষণ এত আলোচনা করলাম,
কিন্তু আমি কারোর মন থেকে কুসংস্কারটা দূর করতে পারবো না যদি কিনা সেই কুসংস্কারকে ঘাট থেকে নামানোর মতো সাহসটা তার যদি না থাকে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশের ওঝাদেরকেই ভূতে ধরে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশকে যারা পরিচালনা করছে তারাই দেখবে বিভিন্ন দৈব শক্তির কাছে প্রতি পদে পদে মাথা নত করে রয়েছে। তাদের মধ্যে নিজস্ব শক্তি, নিজস্ব ক্ষমতার উপরে তাদের যেন বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা অনেক কম। একদমই তাই যখনই বড় কোনো কাজ করতে যাচ্ছে তখন ওই কোনো বাবাজির পায়ে গিয়ে তারা পড়ে যাচ্ছে যে বাবাজি আমার কি হবে একটু বলে দিন। তা আমাদের দেশের যারা পরিচালক তাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? সেই অবশ্যই। ভয়ঙ্কর পরিবেশ থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। তার জন্য সংস্কারমুক্ত মন তৈরি করতে হবে। রবীন্দ্রনাথ কর্তার ভূত প্রবন্ধের মধ্যে কিন্তু এই ছোট গল্পের মধ্যে কিন্তু সেই মেসেজটা, সেই বার্তাটাই আমাদের দিতে চেয়েছেন। অবশ্যই, এবং এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং রবীন্দ্রনাথের প্রতিটা রচনার মধ্যে আমরা সেই প্রাসঙ্গিকতা পাই। যাই হোক, আজকে আর হাতে সময় নেই, তোমরা এই অনুষ্ঠানটা খুব ভালো করে ওয়াচ করো। ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পরে নেক্সট আমরা আবারও এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আসবো অন্য সাবজেক্ট নিয়ে। ধন্যবাদ জানাবো স্যারকে আবারও, এবং ধন্যবাদ তোমাদের। নমস্কার।